আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করে শুরু করছি। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান বা ফিজিওলজিক্যাল সাইকোলজির দ্বিতীয় অধ্যায় কোষ বা সেল নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা জেনে নিই যে শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান কাকে বলে। মনোবিজ্ঞানের যে শাখা প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া কিভাবে শারীরবৃত্তীয় ঘটনা দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তার বিজ্ঞানসম্মত পর্যালোচনা করে তাকে শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান বলে। অর্থাৎ প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া কিভাবে শারীরবৃত্তীয় ঘটনার সাথে সম্পর্কিত সেই সব বিষয় নিয়ে যে মনোবিজ্ঞান আলোচনা করে তাকে শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান বলে। ফিজিওলজি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। ফিজিওলজি শব্দটি দুটি গ্রিক শব্দের অর্থাৎ ফুসিস এবং লগোস। ফুসিস অর্থ হচ্ছে প্রকৃতি এবং লগোস অর্থ হচ্ছে বিজ্ঞান। তার মানে ফিজিওলজি শব্দটি দুটি গ্রিক শব্দ ফুসিস এবং লগোস শব্দের সমন্বয়ে গঠিত। তবে অনেকেই মনে করেন যে এই ফিজিওলজি শব্দটি ল্যাটিন শব্দ ফিজিওলজিয়া থেকে এর উৎপত্তি ঘটেছে। তাহলে ল্যাটিন শব্দ ফিজিওলজিয়া থেকে এই ফিজিওলজি শব্দটির উৎপত্তি ঘটেছে। কিন্তু ফিজিওলজি শব্দটি যিনি সর্বপ্রথম ব্যবহার করেন বা যাকে আমরা ফিজিওলজি শব্দটির প্রবক্তা বলতে পারি তিনি হচ্ছে জে ফার্নেল, 1542 সালে। তাহলে এই ফিজিওলজি শব্দটির প্রবক্তা কে? ফিজিওলজি শব্দটির প্রবক্তা হচ্ছে জে ফার্নেল। কত সালে? 1542 সালে প্রথম এই ফিজিওলজি শব্দটি ব্যবহার করেন। তাহলে আমরা ক বিভাগের ক্ষেত্রে এখান থেকে যে প্রশ্নগুলি আমরা পড়ব সেগুলি হচ্ছে শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান কি এবং শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান কি ধরনের শব্দ, শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান কি ধরনের শব্দ এবং ফিজিওলজি শব্দটি কোন দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত এবং ফিজিওলজি শব্দটি ল্যাটিন শব্দ কোন ধরনের শব্দ থেকে এর উৎপত্তি ঘটেছে বা ফিজিওলজি শব্দটির প্রবক্তা কি। তাহলে এই প্রশ্নগুলি আমরা এখানে পড়ে ফেলব। এখন আসি আমরা কোষ বা সেল বলতে কি বুঝি। কোষ বা সেল, কোষ শব্দের ইংরেজি পরিভাষা হলো সেল। ইংরেজি শব্দের আবিধানিক অর্থ হলো কুঠুরি বা প্রকোষ্ঠ ইত্যাদি। সেল শব্দটি এসেছে গ্রিক শব্দ কাইটস, অর্থাৎ সেল শব্দটি এসেছে গ্রিক শব্দ কাইটস থেকে, যার অর্থ হচ্ছে ফাঁকা স্থান। আচ্ছা, তাহলে এই সেল শব্দটি সর্বপ্রথম ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক, সর্বপ্রথম ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে এই কোষ শব্দটি ব্যবহার করেন। তাহলে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক 1665 মানে 1665 সালে প্রথম এই রবার্ট হুক সেল বা কোষ শব্দটি ব্যবহার করেন। কোষ বলতে আমরা কি বুঝি? প্লাজমা পর্দা বিশিষ্ট এবং নিউক্লিয়াস নিয়ন্ত্রিত একখণ্ড সাইটোপ্লাজমকে কোষ বলে। প্লাজমা পর্দা মানে একটা পাতলা এক ধরনের পর্দা রয়েছে এবং নিউক্লিয়াস নিয়ন্ত্রিত একখণ্ড সাইটোপ্লাজমকে কোষ বলে। বিভিন্ন বিজ্ঞানী এই কোষকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন ধরো এখানে জিন ব্র্যাজেট 1961-এ বলেছেন সেল ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, অর্থাৎ জীবের গঠনগত মৌলিক একককে কোষ বলে। এখন আমরা যদি এইটুকু অংশের ভিতরে আমরা যে বিষয়গুলি ক বিভাগের জন্য পড়তে পারি তা হচ্ছে যে কোষের ইংরেজি প্রতিশব্দ কি এবং এর আবিধানিক অর্থ কি, কোষ কোন ধরনের শব্দ এবং এই কোষ গ্রিক শব্দ কি শব্দ থেকে এই সেলের উৎপত্তি ঘটেছে বা এর অর্থ কি এবং সর্বপ্রথম কোন বিজ্ঞানী এই সেল শব্দটি ব্যবহার করেন এবং কত সালে। তাহলে এই প্রশ্নগুলো পড়ে ফেলব এবং কোষ বলতে কি বুঝি সংজ্ঞাটি পড়ে ফেলব। আচ্ছা,
এখন আসছি আমরা কোষের আকার, আয়তন ও সংখ্যা, মানে কোয়ান্টিটি, শেপ, সাইজ অফ সেল। তাহলে যদি আমরা কোয়ান্টিটির ক্ষেত্রে যাই, কোষের আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা থাকে না, এবং আমরা যদি সাইজের ক্ষেত্রে যাই, যে কোষের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, এটি কখনো পরিবর্তনশীল বা স্থির হতে পারে। তবে কোষ গোলাকার, ডিম্বাকার, আয়ত আকার, বহুভুজাকার, লম্বাটে, সূত্রাকার, বিভিন্ন ধরনের হতে পারে। কোষ আণুবীক্ষণিক, যাকে বলি কোষ সাধারণত আণুবীক্ষণিক, অর্থাৎ এটা মাইক্রোস্কোপের মাধ্যমে কোষকে দেখা যায়। 160 পাউন্ড ওজনের একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে 60 ট্রিলিয়ন কোষ থাকে। তাহলে কি 160 পাউন্ড ওজনের পূর্ণবয়স্ক একজন ব্যক্তির দেহে 60 ট্রিলিয়ন কোষ থাকে। তাহলে যদি আমরা একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে একটি ঘরের সাথে তুলনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে ঘরের মেঝেতে পড়ে থাকা একটি পিনের মাথার অংশের সাথে আমরা এই কোষকে তুলনা করতে পারি। তাহলে আমাদের এই মানব দেহ কত কত শত কোষের সমন্বয়ে গঠিত আমরা চিন্তা করতে পারছি। আচ্ছা, কোষের প্রকারভেদ, টাইপস অফ সেল। কোষ বিভিন্ন ধরনের হতে পারে, তবে নিউক্লিয়াসের উপস্থিতির ভিত্তিতে, কিসের উপস্থিতি? নিউক্লিয়াসের উপস্থিতির ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আদি কোষ, 2 নম্বর হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল আর প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। তাহলে প্রথমে আমরা দেখি নিউক্লিয়াসের উপস্থিতির ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে আদি কোষ, নাম্বার 2 হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল আর প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। এখন আদি কোষ বলতে কি বুঝি? আদি কোষ হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিহীন কোষকে আদি কোষ বলে। মানে সুগঠিত নিউক্লিয়াস বিহীন, মানে যেখানে নিউক্লিয়াসগুলি সুগঠিত নয়, তাকে আদি কোষ বলে। যেমন ধরো ভাইরাস, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। যেমন বর্তমানে আমাদের কোভিড-19, এই কোভিড-19 এই যে ভাইরাস, তাকেও আমরা আদি কোষ বলতে পারি। এরপরে আসছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে, অর্থাৎ যেখানে নিউক্লিয়াসটি উপস্থিত থাকবে এবং যেখানে নিউক্লিয়াসটি সুগঠিত থাকবে, তাকে প্রকৃত কোষ বলে। যেমন ধরো অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণী প্রকৃত কোষ। তাহলে আমরা নিউক্লিয়াসের ভিত্তিতে, উপস্থিতির ভিত্তিতে আমরা 2 ধরনের কোষ পাই। একটি হচ্ছে আদি কোষ, আরেকটি হচ্ছে প্রকৃত কোষ, যেখানে নিউক্লিয়াসের উপস্থিতি থাকবে, আরেকটা থাকবে না। আচ্ছা, এবার শারীরবৃত্তীয় কাজের তারতম্যের উপর ভিত্তি করে কোষকে 2 ভাগে ভাগ করা যায়। কিসের? শারীরবৃত্তীয় কাজের তারতম্যের উপর ভিত্তি করে কোষকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে দেহকোষ, আরেকটি হচ্ছে জননকোষ, সোমাটিক সেল বা রিপ্রোডাক্টিভ সেল। তাহলে আমরা যদি প্রথমে যাই, প্রথমটা, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে দেহকোষ, আর দ্বিতীয়টা হচ্ছে জননকোষ। দেহকোষ, 2 নম্বর হচ্ছে জনন কোষ। দেহকোষ বা সোমাটিক সেল আর জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। দেহকোষ হচ্ছে, দেহকোষটা মূলত হচ্ছে জীবদেহের গঠন করে, কিন্তু জনন কার্যে অংশগ্রহণ করে না। তার মানে এই দেহকোষটা শুধু জীবদেহের গঠন কাজের সাথে সম্পর্কিত, কিন্তু কোনো জনন কাজে সহায়তা করে না। সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় এটি কি করে? পুরানো দেহকোষ থেকে নতুন দেহকোষের সৃষ্টি হয়। অর্থাৎ দেহের বৃদ্ধি প্রথমত এই দেহকোষের কাজ। জননকোষ, জননকোষ শুধু জনন কার্যে সহায়তা করে, অর্থাৎ শুধুমাত্র জনন কার্যে অংশগ্রহণ করার জন্যই এই জননকোষের সৃষ্টি। তাহলে জননকোষের ক্ষেত্রে আমরা মিওসিস বিভাজন প্রক্রিয়ায় দেখতে পারি, যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর তোমার কোষের থেকে এই জননকোষের সৃষ্টি হয়। তার মানে একটি প্রক্রিয়া দেহকোষ হচ্ছে শুধু দেহের বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে, কিন্তু কোনো
জনন কার্যে সহায়তা করে না, যেটা মাইটোসিস প্রক্রিয়ায় পুরাতন দেহ থেকে নতুন দেহের সৃষ্টি হয়। আর জনন কোষ হচ্ছে যেখানে তোমার শুধু জনন কার্যে ব্যবহৃত হয়, অর্থাৎ যেখানে আমরা শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে যে জাইগোটটা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো ওখান থেকে জনন কোষের সৃষ্টি হয় এবং মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা শারীরবৃত্তীয় কাজের তারতম্যের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। এখন আমরা দেখব যে কোষের নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যার উপর, মানে কোষের নিউক্লিয়াস উপস্থিত থাকা অবস্থায় ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে ডিপ্লয়েড, দুই নাম্বার হচ্ছে হ্যাপ্লয়েড। এক নাম্বার হচ্ছে ডিপ্লয়েড, দুই নাম্বার হচ্ছে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড সাধারণত উদ্ভিদ বা প্রাণীর দেহকোষে এই ডিপ্লয়েডটি সাধারণত দেখা যায় উন্নত প্রাণীর ক্ষেত্রে, যেটা 2N দ্বারা চিহ্নিত করা হয়। হ্যাপ্লয়েড হচ্ছে সাধারণত শুক্রাণু এবং ডিম্বাণুর ক্ষেত্রে, জনন কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে এটাকে শুধু N দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে আমরা কোষের প্রকারভেদের ক্ষেত্রে বলতে পারছি যে 3 ভাগে কোষকে বিভক্ত করা যায়। প্রথমত নিউক্লিয়াসের উপস্থিতির ভিত্তিতে, দ্বিতীয়ত হচ্ছে শারীরবৃত্তীয় কাজের তারতম্যের উপর ভিত্তি করে, এবং তৃতীয়ত হচ্ছে কোষের নিউক্লিয়াসের উপস্থিতি ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে। তাহলে এক্ষেত্রে আমরা খ বিভাগের জন্য করতে পারবো যে কোষের আকার, আয়তন এবং সংখ্যার বর্ণনা দাও এবং কোষের প্রকারভেদে বর্ণনা দাও। সাধারণত এক্ষেত্রে 4 নম্বরের জন্য এই প্রশ্নটি থাকতে পারে। আচ্ছা, এরপরে এখন আমরা চলে আসি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেই প্রশ্নটি হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুকোষ বা নিউরন বলতে আমরা কি বুঝি? স্নায়ুকোষ বা নিউরন, তাহলে এখন বর্ণনা করব হচ্ছে এই কোষের ক্ষেত্রে স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুকোষ বা নিউরন, এই স্নায়ুকোষ বা নিউরন কাকে বলে? কোষকে দেহের একক বলা হয়। বিভিন্ন ধরনের কোষের মধ্যে স্নায়ুকোষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে বিশেষ কোষ দ্বারা স্নায়ুতন্ত্র গঠিত তাকে নিউরন বলে। অন্যান্য কোষের মতো এদের সংখ্যা কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পায় না, তবে পরিণত বয়সে এদের আয়তন বৃদ্ধি পায়। অর্থাৎ কোষের যেটা হচ্ছে যে বিভাজনের মাধ্যমে এটা সংখ্যাটা বৃদ্ধি পাবে না, কিন্তু এর পরিণত বয়সে যে এটির আয়তন বৃদ্ধি পাবে। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যের এককে নিউরন বা স্নায়ুকোষ বলে। এই স্নায়ুকোষের সংজ্ঞা দিতে গিয়ে জন এল ভোগেলের মতে নিউরনস আর দ্য সেলস দ্যাট আর দ্য বেসিক ইউনিটস অফ দ্য নার্ভাস সিস্টেম। অর্থাৎ নিউরন হলো এমন স্নায়ুকোষ যা স্নায়ুতন্ত্রের মৌলিক একক। আবার রবার্ট এ ব্যারন 2004-এ বলেছেন, নিউরনস সেল within our bodies that are specialized for the task of receiving, moving and processing information. মানে স্নায়ুকোষ দেহে কোষসমূহ বিশেষভাবে তথ্য গ্রহণ, সঞ্চালন এবং তথ্য প্রক্রিয়াজাতকরণ কাজ করে থাকে। এই কোষের আরো বিভিন্ন বিজ্ঞানীরা এই স্নায়ুকোষের সংজ্ঞা বিভিন্নভাবে দিয়েছেন। তবে আমরা জানি যে একটি মস্তিষ্কে প্রায় 100 থেকে 200 বিলিয়ন স্নায়ুকোষ ধারণ করে। তাহলে আমাদের মস্তিষ্ক 100 থেকে 200 বিলিয়ন স্নায়ুকোষ গ্রহণ করে, এবং একটি স্নায়ুকোষ তার পার্শ্ববর্তী প্রায় 1000টি স্নায়ুকোষের সাথে একসাথে সম্পর্কিত থাকে। অর্থাৎ একটি স্নায়ুকোষ তার পাশে 1000টি স্নায়ুকোষের সাথে সম্পর্কিত। আচ্ছা, এখন আমরা স্নায়ুকোষের গঠন বা স্ট্রাকচারে আসি। স্নায়ুকোষের গঠন আমরা সাধারণত জানি যে প্রত্যেকটি কোষ বা সেলের প্রধান 3টি অংশ থাকে। প্রত্যেকটি সেল বা কোষের প্রধান 3টি অংশ থাকে। এক হচ্ছে কোষ দেহ, কোষ কেন্দ্র, 3 নম্বর হচ্ছে কোষ
আবরণ। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটি কোষে প্রধান তিনটি অংশ রয়েছে, কোষ দেহ, কোষ কেন্দ্র এবং কোষ আবরণ। স্নায়ু কোষ বা নিউরনেরও অনুরূপ তিনটি অংশ রয়েছে, কিন্তু স্নায়ু কোষ বা নিউরনের বিশেষত্ব হলো স্নায়ু কোষ এবং নিউরনের আরো দুটি বিশেষ অংশ রয়েছে। এক নম্বর হচ্ছে 4 স্নায়ু কেশ, আর 5 হচ্ছে স্নায়ু শাখা। তাহলে গঠনগত দিকে আমরা দেখতে পারি যে নিউরন বা স্নায়ু কোষের 5টি অংশ রয়েছে: কোষ দেহ বা সেল বডি, কোষ কেন্দ্র বা যাকে নিউক্লিয়াস বলে, কোষ আবরণ বা সেল মেমব্রেন, স্নায়ু কেশ বা ডেনড্রাইট এবং স্নায়ু শাখা বা এক্সন। তাহলে প্রথমত আমরা বলতে পারি যে প্রত্যেকটি কোষের প্রধান তিনটি অংশ রয়েছে: কোষ দেহ, কোষ কেন্দ্র এবং কোষ আবরণ। স্নায়ু কোষ বা নিউরনের ক্ষেত্রে দুটি বিশেষ অংশ রয়েছে, সেই অংশগুলি হচ্ছে স্নায়ু কেশ এবং স্নায়ু শাখা। গঠনের ক্ষেত্রে আমরা প্রথমত চিত্রটা একটু অঙ্কন করে নেব। এক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, এখানে তোমাদের গ বিভাগের জন্য প্রশ্ন আসবে যে চিত্রসহ নিউরনের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। তার মানে এক্ষেত্রে তোমাকে চিত্রটি অবশ্যই অঙ্কন করতে হবে। এক্ষেত্রে গ বিভাগের ক্ষেত্রে তোমরা জানো যে প্রতিটি প্রশ্নের জন্য 10 নম্বর প্রদান করা হয়। এক্ষেত্রে তোমার চিত্রের জন্য 3 নম্বর থাকে। অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে এখানে শারীরবৃত্তীয় মনোবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলিতে দেখা যাবে যে চিত্রসহ কোশ্চেন থাকবে এবং উত্তরগুলি, অ্যান্সারগুলি চিত্রসহই দিতে হবে, চিহ্নিত চিত্রসহ। অর্থাৎ চিত্রের ক্ষেত্রে আলাদা এখানে নম্বর দেওয়া থাকে। তাহলে এখন আমরা একটি স্নায়ু কোষের চিত্র অঙ্কন করে নিই এবং চিত্র অঙ্কনের ক্ষেত্রে তোমরা খুব দ্রুত অঙ্কন করার চেষ্টা করবে। দেখা যায় খাতায় চিত্র অঙ্কনের সময় তোমরা বারবার মোছামুছি করো, সে কাজটি করবে না। ততটা সুন্দর না হলেও যেন প্রত্যেকটি অংশ সঠিকভাবে বোঝা যায় ওরকমভাবে তোমরা অঙ্কন করবে। তাহলে আমি ধরে নিই যে এটি একটি নিউরন। আচ্ছা, নিউরনের ক্ষেত্রে প্রথমে যেটি, এই অংশটি হচ্ছে নিউরনের স্নায়ু কেশ। কোষ দেহ, কোষ কেন্দ্র, কোষ আবরণ, আর এই পুরো অংশটুকু হচ্ছে স্নায়ু শাখা। এবং এখানে একটি সাদা অংশ থাকবে যাকে বলা হয় মায়োলিন সিথ, আর এখানে খাঁজ কাটার মতো অংশটিকে বলা হয় রেনভিয়ারের গ্রন্থি, আর এটা হচ্ছে স্নায়ু শাখার প্রান্ত দেশ। তাহলে একটি নিউরনের চিত্রে আমরা দেখতে পারবো এই অংশগুলি। প্রথমে হচ্ছে স্নায়ু কেশ, স্নায়ু কোষ, কোষ কেন্দ্র, কোষ আবরণ, স্নায়ু শাখা, মায়োলিন সিথ, রেনভিয়ারের গ্রন্থি এবং স্নায়ু শাখার প্রান্তদেশ। আচ্ছা, প্রথম আমরা গঠন অনুসারে যদি বর্ণনা করতে যাই, প্রথমে হচ্ছে কোষ দেহ। কোষ দেহ হচ্ছে নিউরনের স্নায়ু কোষের ভেতরে যেই ঘন তরল পদার্থ দ্বারা বেষ্টিত যে অংশটা থাকে সেটাই হচ্ছে কোষ দেহ। কোষ কেন্দ্র হচ্ছে এই কোষ দেহের ভেতরে গোলাকার পিণ্ডের মতো একটি অংশ থাকবে যাকে কোষ কেন্দ্র বা প্রাণ কেন্দ্র বলা হয়, কারণ এখানে নিউক্লিয়াসের উপস্থিতি থাকে, যেখানে নিউক্লিয়াসের অবস্থান। এরপরে যে পাতলা পর্দাটি থাকবে যা এই অংশটিকে আবৃত করে রাখবে সেটি হচ্ছে কোষ আবরণ।
এবং এই নিউক্লিয়ার স্নায়ু কোষের উপরের অংশে দেখবে সরু আঁশ বা চুলের মতো অংশগুলিকে বলবে স্নায়ু কেশ। এরপর লম্বা যে অংশটি রয়েছে সেই অংশটি হচ্ছে স্নায়ু শাখা, এবং এখানে এই স্নায়ু শাখাটিকে আবৃত করে রাখে সাদা একটি অংশ যাকে বলা হয় মাইলিন সিথ, এবং এই মাইলিন সিথের মাঝখানে ভাঁজকৃত একটি অংশ থাকে, সেই অংশটিকে বলা হয় রেনভিয়ারের গ্রন্থি, এবং সর্বশেষ থাকে স্নায়ু শাখার প্রান্তদেশ, যেখান থেকে বার্তা অন্য নিউরন বা স্নায়ুকোষে যায়। তাহলে এই হচ্ছে নিউরনের বা স্নায়ুকোষের গঠন। এখন যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে কোষ দেহটা কি? সাইটোপ্লাজম নামক অপেক্ষাকৃত তরল পদার্থ নিয়ে গঠিত অংশকে কোষ দেহ বলা হয়। কোষ আবরণ হচ্ছে বাহ্যিক যে আবরণটি থাকে সেটি, আর কোষ কেন্দ্র হচ্ছে কোষের মধ্যে অপেক্ষাকৃত ঘন গোলাকার যে প্রান্ত কেন্দ্র সেটি। এখন আসি স্নায়ুকেশ। স্নায়ুকেশটি হচ্ছে এই স্নায়ুকেশ হচ্ছে স্নায়ুকোষের উপরের প্রান্তে সরু চুলের মতো বা আঁশযুক্ত অংশটিকে বলা হয় স্নায়ুকেশ। একটি নিউরন বা স্নায়ুকোষের একাধিক স্নায়ুকেশ থাকে এবং এই স্নায়ুকেশের ক্ষেত্রে কোনো আবরণ থাকে না। এই স্নায়ুকেশগুলিকে সাধারণত বার্তা বহনকারী অংশ হিসাবে বলা হয়, কারণ এরা বিভিন্ন ধরনের বার্তা গ্রহণ করে থাকে বা উদ্দীপনা গ্রহণকারী অংশ বলা হয়ে থাকে। এরপরে নিচে যে অংশটুকু স্নায়ু শাখা, এই স্নায়ু শাখাটি হচ্ছে এই স্নায়ু শাখা কখনো দেখা যায় যে ছোট, মোটা এবং খাটো হয়, আবার অনেক সময় এটি 3 ফুটের চেয়েও লম্বা হয়ে থাকে, এবং এই স্নায়ু শাখা ঘন্টায় 2 থেকে 200 মাইল গতিতে নিউরনের ভেতর দিয়ে এটি প্রবাহিত হয়, এবং এই স্নায়ু শাখাকে একটি স্নায়ুকোষের একটি স্নায়ু শাখা থাকবে, এবং এই স্নায়ু শাখাকে আবৃত করে যে অংশটি থাকে সাদা অংশটি তাকে বলা হয় মায়োলিন সিথ, এবং এর মাঝখানে কাঁচকাটা অংশকে রেনভিয়ারের গ্রন্থি, এবং সর্বশেষ স্নায়ু শাখার প্রান্তদেশ, মানে যেখান থেকে বার্তা আরেকটি নিউক্লিয়াসে আরেকটি নিউরনের বা স্নায়ুকেশে প্রবেশ করে। তাহলে এই হচ্ছে আমরা জানি মূলত গঠনগত দিক থেকে নিউরন বা স্নায়ুকোষের গঠন। এখন আমরা এছাড়াও এই নিউরন বা স্নায়ুকোষকে আবার অন্যভাবেও 3 ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলি হচ্ছে, এক হচ্ছে আমরা নিউরনের প্রথমত গঠনগত দিক থেকে একরকম ভাগ করেছি, আবার এটিও গঠনগত দিক থেকে কিন্তু এর অন্যান্য কার্যাবলীর প্রেক্ষাপটে এটি হচ্ছে এক মেরু বিশিষ্ট দুই হচ্ছে দ্বিমেরু বিশিষ্ট, 3 নাম্বার হচ্ছে বহুমেরু বিশিষ্ট। তার মানে হচ্ছে এক মেরু বিশিষ্ট বা ইউনিপোলার, দ্বিমেরু বিশিষ্ট বা বায়োপোলার, এবং বহুমেরু বিশিষ্ট বা মাল্টিপোলার আমরা নিউরন বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে এক মেরু বিশিষ্ট নিউরন কি, বা এক মেরু বিশিষ্ট কেন এটাকে বলা হয়, কারণ এক মেরু বিশিষ্ট নিউরন বা স্নায়ুকোষ হলো এই ক্ষেত্রে একটি মাত্র স্নায়ু শাখা থাকবে, কিন্তু এক মেরু বিশিষ্ট নিউরনের কোনো স্নায়ুকেশ থাকবে না। এক্ষেত্রে এই স্নায়ু শাখাটি কিছু দূর অগ্রসর হয়ে এটি 2টি ভাগে, স্নায়ুকেশ এবং স্নায়ু শাখার 2টি ভাগে ভাগ হয়ে 2টির কার্যাবলী সম্পাদন করে থাকবে। এর জন্য এই নিউরনকে এক মেরু বিশিষ্ট নিউরন বলা হয়ে থাকে। আর দ্বিমেরু বিশিষ্ট নিউরন হচ্ছে এক্ষেত্রে একটি মাত্র স্নায়ুকেশ এবং একটি মাত্র স্নায়ু শাখা থাকে। আচ্ছা, আর এর জন্য একে দ্বিমেরু বিশিষ্ট নিউরন বলে। এরপর হচ্ছে বহুমেরু বিশিষ্ট নিউরন, যেখানে
একাধিক স্নায়ু কেশ থাকবে কিন্তু স্নায়ু শাখা একটি থাকবে, তাকে বহুমেরু বিশিষ্ট নিউরন বলা হয়ে থাকে। আমরা জানি প্রতিটি নিউরন বা স্নায়ু কোষের স্নায়ু শাখা একটিই থাকে। তাহলে গঠনগত দিক থেকেও আমরা নিউরনকে 3টি ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এখন আমরা চলে যাব নিউরনের কার্যাবলী। নিউরন কি কার্যাবলী সম্পাদন করে থাকে? নিউরনের ক্ষেত্রে 3 ধরনের কার্যাবলী এই নিউরন বা স্নায়ুকোষ সম্পাদন করে থাকে। একটি হচ্ছে সংবেদী বা অন্তর্মুখী, আরেকটি হচ্ছে গতিবাহী বা বহির্মুখী, আরেকটি হচ্ছে সংযোজক স্নায়ুকোষ। তার মানে প্রথমটি হচ্ছে সংবেদী বা অন্তর্মুখী স্নায়ুকোষ, 2 নম্বর হচ্ছে গতিবাহী বা বহির্মুখী স্নায়ুকোষ, 3 নম্বর হচ্ছে সংযোজক স্নায়ুকোষ। তার মানে কার্যগত দিক থেকে এরা 3টি কাজ সম্পাদন করে থাকে: সংবেদী বা অন্তর্মুখী, গতিবাহী বা বহির্মুখী এবং সংযোজক স্নায়ুকোষ। তাহলে এক্ষেত্রে সংবেদী স্নায়ুকোষ কি কাজ করে? সংবেদী স্নায়ুকোষ হচ্ছে স্নায়ুকোষের সমস্ত বার্তা বা এটি যে বার্তাটি গ্রহণ করে সেটি সমস্ত শরীর থেকে মস্তিষ্কে নিয়ে যাওয়ার কাজটাই হচ্ছে সংবেদী বা অন্তর্মুখী স্নায়ুকোষের কাজ। এরপর গতিবাহী স্নায়ুকোষের কাজ হচ্ছে মস্তিষ্ক থেকে সকল বার্তা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বা পেশিতে সঞ্চালন করাই হচ্ছে গতিবাহী বা বহির্মুখী স্নায়ুর কাজ। আর সংযোজক স্নায়ুর কাজ হচ্ছে এই সংবেদী এবং গতিবাহী স্নায়ুর মিলন ঘটানো, অর্থাৎ সংবেদী এবং গতিবাহী স্নায়ুর মধ্যে সম্পর্ক স্থাপনই হচ্ছে সংযোজক স্নায়ুকোষের কাজ। অর্থাৎ প্রথমত সংবেদী স্নায়ুর মাধ্যমে সংবেদী স্নায়ুকোষ কী করে সমস্ত শরীর থেকে বার্তা মস্তিষ্কে নিয়ে যায় এবং মস্তিষ্ক থেকে সমস্ত বার্তা আবার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিবাহিত করে হচ্ছে গতিবাহী স্নায়ুকোষ। এবং সংযোজক স্নায়ুকোষ হচ্ছে এই সংবেদী এবং গতিবাহী স্নায়ুকোষের মাঝখানে তাদেরকে সম্পর্ক স্থাপন করাই হচ্ছে সংযোজক স্নায়ুকোষের কাজ। এই হচ্ছে নিউরনের কার্যাবলী। তাহলে দেখো, এক্ষেত্রে নিউরন এবং স্নায়ুকোষ আমরা যেটা করলাম, এক্ষেত্রে নিউরন বা স্নায়ুকোষ বলতে কি বুঝো? নিউরন বা স্নায়ুকোষের সংজ্ঞা আসতে পারে, চিত্র, শুধু চিহ্নিত চিত্র আসতে পারে খ বিভাগের জন্য, বা অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে চিহ্নিত নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো, বা তোমার প্রশ্ন আসতে পারে এরকমভাবে গ বিভাগের জন্য যে চিহ্নিত চিত্র সহ নিউরনের গঠন বর্ণনা করো, আবার কখনো চিহ্নিত চিত্র সহ নিউরনের কার্যাবলী বর্ণনা করো, আবার কখনো আসতে পারে যে চিহ্নিত চিত্র সহ নিউরনের গঠন এবং কার্যাবলী বর্ণনা করো। অতএব আমাদের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা আজকের এই বিষয়বস্তু থেকে অনেক বিষয় জানতে পারলে এবং এই বিষয়গুলি তোমরা মনোযোগ দিয়ে পড়বে। যদি তোমাদের কখনো কোনো বিষয়ে সমস্যা হয় সেটা আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আবারও বলছি, এটা মনে রাখবে যে ফিজিওলজিক্যাল সাইকোলজির মেইন বিষয়টি হচ্ছে ফিগার। এখানে চিত্র অঙ্কন করতে হবে, যেহেতু এটি শারীরবৃত্তীয় কার্যাবলীর সাথে সম্পর্কিত, অতএব চিত্রকে আমরা গুরুত্ব দিব। চিত্রকে ভয় পাওয়া যাবে না এবং চিত্রকে আঁকার জন্য খুব সাবলীলভাবে যেন প্রতিটি অংশ বোঝা যায়। সেক্ষেত্রে কখনো চিত্রটি খুব সুন্দর নাও হতে পারে, কিন্তু সেই অংশটি যেন বোঝা যায়, আবার বারবার মোছামুছিও করা যাবে না। এই চিত্রের এবং প্রতিটি চিত্রের প্রতিটি অংশের বর্ণনা সুন্দর করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।